ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো অ্যালাইন রিভেঞ্জ। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে পুরনো একটা টেম্পল দেখানো হয়। এখানে দুটো ছেলে মেয়ে বসেছিল। ছেলেটির নাম জু, মেয়েটির নাম জিন। জু বলে, জিন তুমি আমার জন্য বিয়ে থেকে পালিয়ে এসেছো, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন তোমাকে কষ্ট দেব না। এরপর সে তার হাতে একটা জেট দেয়। জিন বলে, তোমার এই কথাগুলো একদম আগের জন্মের মতোই। জু তার কথা কিছু বুঝতে পারে না। জিন হাতে থাকা জেটটা ভেঙে তার গলায় ঢুকিয়ে দেয়। এরপর বলে, আগের জন্মে যে ভুল করেছি সেই ভুল আমি আর করব না। যে আমাকে কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়ব না। জু মাটিতে পড়ে যায়। এরপর আমাদেরকে আগের জন্মের সিন দেখানো হয়। সবাই বলা বলি করছিল শাও পরিবার বিদ্রোহ করেছে। জু জিনকে নিয়ে পালাচ্ছিল। সে বলছিল, এখনো তুমি পালাতে চাইছো না? তুমি কি শাও পরিবারের সঙ্গে মরবে নাকি? জিন মাটিতে পড়ে যায়। জু তার গলা চেপে ধরে আর বলতে থাকে, কি হয়েছে, শাও ফ্যামিলিকে ছাড়তে পারছো না? তখনই তাদের মাঝখানে একটা বল্লম এসে পড়ে। বল্লমটা ছুড়ে দিয়েছে শাও পরিবারের পালিত ছেলে ইয়ান। সে কাছে এসে বল্লমটা জিনের দিকে ধরে আর বলে, ওই বছর এই একটা পাগল ছাগলের জন্য তুমি আমার ভাইয়ের সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে পালিয়ে গিয়েছিলে, যার কারণে আমার ভাইয়ের কত অসম্মান হয়েছে। জু বলে, আমাকে ক্ষমা করে দিন, এই মেয়েটা আমাকে সিডিউস করেছিল। জিন জেটটা বের করে বলে, ওই সময় তুমি এটা আমার হাতে দিয়ে বলেছিলে তুমি সব সময় আমার পাশে থাকবে। জু সেটা ফেলে দিয়ে ভেঙে ফেলে। ইয়ান বলে, শাও পরিবারকে যারা ধোঁকা দিয়েছে তাদের মরতে হবে। এই কথা শুনে জু ভাঙা জেটটা তুলে নিয়ে জিনের গলায় ঢুকিয়ে দেয়। জিন সাথে সাথেই পড়ে যায়। জু এরপর ইয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। ইয়ান তাকে মেরে ফেলে। ইয়ান জিনকে বলতে থাকে, তোমার শাস্তি তুমি পেয়েছো, এবার পরকালে গিয়ে শাও পরিবারের কাছে ক্ষমা চাইতে থাকো। বর্তমানে জিন জুকে বলে, তুমি বলেছিলে তুমি আমার ভাইয়ের খোঁজ পেয়েছো, মিথ্যা কথা বলে তুমি আমাকে বিয়ে থেকে নিয়ে এসেছিলে, ভালোবাসার কথা বলে আমাকে বিয়ে করেছিলে, আমাকে কতভাবে অপমান অপদস্থ করেছো, এতেও তুমি ক্ষান্ত হওনি, শেষমেশ তুমি আমাকে মেরে ফেলেছো, এইবার তো তোমাকে মরতেই হবে। এই বলে সে তাকে আবারও আঘাত করে। এরপর সে যখন চলে যাচ্ছিল তখন তার উপরের জামাটায় আগুন লেগে যায়। পরে সে সেটা খুলে টেম্পলে ছুঁড়ে মারে। পুরো টেম্পল জুড়ে আগুন লেগে যায়। জিন মনে মনে বলতে থাকে, আগের জন্মের ভুল অলরেডি শেষ হয়ে গেছে, এই জন্মে আমি নিজের মতো বাঁচব। এরপর সে বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ করেই সে নেকড়ের শব্দ শুনতে পায়। তাই সে দৌড়ে পালাতে থাকে। নেকড়ে তাকে ধরে ফেলবে তাই সে খাদে ঝাঁপ দেয়। তবে সেখানে একটা লতা ধরে ঝুলে থাকে। ওই সময় সে তলোয়ারের শব্দ শুনতে পায়। কেউ নেকড়েটাকে মেরে ফেলেছে। সে বলতে থাকে, উপরে কে আছেন, দয়া করে আমাকে বাঁচান। তখন ইয়ান তার দিকে তাকালে জিনের মনে পড়ে আগের জন্মে ইয়ান বলেছিল শাও পরিবারের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে মরতে হবে। তাই সে বলে, আমি জানি তুমি আমাকে মারতে চাও, তোমাকে কষ্ট করতে হবে না। এই বলেই সে লতাটা ছেড়ে দেয়। তখন ইয়ান লাফ দিয়ে এসে তাকে এক হাতে ধরে আরেক হাতে তলোয়ারটা পাথরের গায়ে আটকে দেয়। এরপর সে তাকে টান দিয়ে উপরে নিয়ে যায়। পরে বলে, বিয়ে থেকে পালিয়ে এসেছো, এখন কি নিজের জীবনটাও শেষ করে দিতে চাইছো? জিন বলে, আমি পালিয়ে আসিনি। জু আমাকে মিথ্যা কথা বলেছিল যে ও আমার ভাইয়ের সন্ধান পেয়েছে, তাই আমি ওর সাথে এসেছিলাম। যাই হোক, আমি শাও পরিবারের সঙ্গে অন্যায় করেছি। ইয়ান বলে, তাহলে আমি জুকে ধরে নিয়ে আসছি, ওর চামড়া তুলে তারপর তোমার কাছে ক্ষমা চাইতে বলছি। জিন বলে, ওটা আমার নিজের ব্যাপার, তোমাকে কষ্ট করতে হবে না। ইয়ান রেগে বলে, এখনো তুমি ওকে সাপোর্ট করছো, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, সবার কাছে ক্ষমা চাইবে, তাহলে তারা তোমাকে মেনে নেবে। জিন মনে মনে বলে, গত জন্মে আমি পালিয়ে আসার 3 মাস পর শাও পরিবারের ছেলেরা যুদ্ধে হেরে যায়, যার ফলে তাদেরকে বিদ্রোহী ঘোষণা করে সপরিবারে শেষ করে ফেলা হয়। 1 বছর পর ইয়ান তার সকল সৈন্যদের নিয়ে শাও পরিবারের হয়ে বিদ্রোহ ঘোষণা করে। আমি যদি সেই পরিবারে ফিরে যাই তাহলে আমি তো আগের জন্মেই ফিরে গেলাম। সে যেতে চায় না। ইয়ানের লোক বলে, আমাদেরকে এবার ফিরে যেতে হবে। ইয়ান বলে, ঠিক আছে, তুমি তাহলে এই জঙ্গলেই থাকো, নেকড়েরা যখন তোমাকে খেয়ে তোমার হাড়গোড় ফেলে দেবে পরে আমি এসে সেগুলো কুড়িয়ে নিয়ে যাব। এই বলে তারা চলে যায়। জিন আর কোনো উপায় না পেয়ে তাদের সঙ্গেই যায়। এরপর তারা একটা গুহায় আশ্রয় নিচ্ছিল। ইয়ান বুঝতে পারে জিনের অনেক খিদা পেয়েছে, তাই সে তার সাথে থাকা একটা খাবার তাকে দেয়। জিন তাড়াহুড়া করে খেতে গিয়ে তার গলায় আটকে যায়। ইয়ান এসে তাকে হেল্প করে আর বলে, এত তাড়াহুড়া করছে কেন, মরবে নাকি? জিন বলে, না আমি মরবো না, আমাকে বাঁচতে হবে, আমি শাও পরিবারের সঙ্গে অনেক অন্যায় করেছি। সে কান্না করছিল। ইয়ান বলে, কান্না করার কি আছে, তুমি পালিয়ে যাওয়ার সাথে সাথেই ভাইয়াকে যুদ্ধের জন্য ডাকা হয়েছে। সে সবাইকে বলে গেছে তুমি অনেক অসুস্থ, তাই বিয়ে কমপ্লিট হয়নি।
যুদ্ধে যাওয়ার আগেও সে তোমার রেপুটেশন নষ্ট করেনি। জিন বলে, তারপরেও আমি ওই বাড়িতে যেতে পারবো না। ইয়ান বলে, বারবার বলছো তুমি শাও পরিবারের সঙ্গে অন্যায় করেছো, অথচ তুমি যেতে চাইছো না। জিন বলে, আমি যদি তোমাকে বলি শাও পরিবারের উপরে অনেক বড় বিপদ আসতে চলেছে, তুমি কি বিশ্বাস করবে? তখনই বাইরে থেকে কেউ একজন ইয়ানকে ডাক দেয়। বাইরে গেলে দেখা যায় মহারাজের একজন গার্ড, যার নাম অফিসার ইউ, সে তার দলবল নিয়ে এসেছে ইয়ান আর জিনকে অ্যারেস্ট করতে। সেই অফিসার বলে, তোমার বাবা আর তোমার ভাইয়েরা যুদ্ধে হেরে গেছে, তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোমাদের পুরো পরিবারকে বন্দি করার আদেশ দেওয়া হয়েছে। জিন মনে মনে বলতে থাকে, আগের জন্মে এগুলো 3 মাস পরে হয়েছিল, আর ওই সময় ইয়ানকে অ্যারেস্ট করা হয়নি। এবার সবকিছু বদলে গেছে, এগুলো কি সব আমার জন্য হচ্ছে? ইয়ান কোনোভাবেই এই অপবাদ মেনে নেবে না। সে তাদের দিকে তলোয়ার ধরলে জিন তার কাছে আসে। সে বলে, দেখো, এভাবে করে পরিস্থিতি আরো খারাপ হবে। এটা মহারাজের আদেশ, তুমি অমান্য করতে পারবে না। শুধুমাত্র তুমি বেঁচে থাকলেই নিজেকে, নিজের পরিবার, নিজের ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারবে। ইয়ান সেই সেনাকে বলে, এই মেয়েটাকে ছেড়ে দিন, ওর সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়নি, এঙ্গেজমেন্ট ভাঙার লেটার আমার হাতে আছে। এরপর সে চিঠিটা জিনকে দিয়ে বলে, আমার ভাই তোমাকে ছোটবেলা থেকে দেখে রেখেছে, এই চিঠিটা নিয়ে যাও, শাও পরিবার থেকে দূরে চলে যাও, আজ থেকে তুমি মুক্ত। এরপর সে তাদের কাছে ধরা দেয়। জিন সেখান থেকে চলে আসে। ইয়ানের সেবক তাকে রাস্তায় এনে বলে, সামনের বাড়িটাতে ছোট সাহেব আপনাকে এনে রাখতে চেয়েছিল, কিন্তু এখন তো সবকিছু বদলে গেছে, আপনি বাড়িটাতে চলে যান। এই বলে সে চলে যায়। জিন চিঠিটা বের করে, যেখানে লেখা ছিল, জিন, তোমার আমার বিয়ে পরিবার থেকে ঠিক হয়েছে। তোমার বাবা মা মারা যাওয়ার পর তুমি আমাদের বাড়িতেই থেকেছ, তবে আমি কখনোই তোমাকে সঙ্গ দিতে পারিনি, কারণ সবসময় আমাকে যুদ্ধের ময়দানেই থাকতে হয়। আমি ভেবেছি বিয়ে হলে আমি তোমাকে একটা ছাদ দিতে পারবো, তবে আমি তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? যদি চাও তাহলে আমার জন্য অপেক্ষা করো, আমি জিতে এসে তোমাকে সসম্মানে বিয়ে করব। আর যদি তোমার অন্য কাউকে পছন্দ থাকে তাহলে তাকে আমার কাছে নিয়ে এসো, আমি বড় ভাইয়ের মতো দাঁড়িয়ে থেকে তার সঙ্গে তোমার বিয়ে দেব। আজ ইয়ানো তাকে মুক্ত করে দিল, মানে তারা কেউ তার খারাপ চায় না। জিন ঘোড়াটা নিয়ে যখন সামনে যাচ্ছিল তখন হঠাৎ ঘোড়াটা থেমে যায়। জিন বলতে থাকে, ঘোড়া, তুমিও চাও শাও পরিবারকে বাঁচাতে, তাই না? এরপরই সে ঘোড়া নিয়ে উল্টো পথে যেতে শুরু করে, মানে সে এবার শাও পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে। সে সরাসরি চলে আসে শাও ম্যানশনের সামনে, যেখানে এখন অনেক গার্ডরা ছিল। দুজন দাসী বড় ম্যাডামের জন্য ওষুধ কিনতে বাইরে যেতে চাইছিল। একজন গার্ড এক দাসীকে মেরে ফেলে, তাই অন্য দাসী বাধ্য হয়ে ভেতরে চলে যায়। আড়াল থেকে জিন এগুলো দেখে মনে মনে বলে, এই ফ্যামিলিকে বাঁচাতে হলে আগে আমার টাকার দরকার। আমার বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছিল, সেগুলো আমার চাচা চাচির কাছে আছে, আমি তাদের কাছে চাইলে তারা অবশ্যই দেবে। এরপর সে বাড়িতে ফিরে আসে। তার চাচি আর চাচাতো বোন দুজন মিলে তার জিনিসপত্র নিচ্ছিল আর বলছিল, শাও পরিবার আমাকে তাদের বউ বানাতে চায়নি, বানাতে চেয়েছে ওই জিনকে। ভালো হয়েছে মহারাজ তাদেরকে বন্দি করেছে। জিন বাড়ির অবস্থা দেখে অবাক হয়ে যায়। তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেট পর্যন্ত নিচে পড়েছিল। সেখানে বসে সে তার চাচাতো বোন আর চাচির কথা শুনতে পাচ্ছিল। চাচি বলছিল, জুকে পাঠিয়ে মিথ্যা বলে আমরা ওকে বিয়ে থেকে ভাগিয়ে দিয়েছি। এরপর তারা বাইরে আসলে তাকে দেখে অবাক হয়ে যায়। জিন বলে, তার মানে জুকে আপনারা পাঠিয়েছিলেন? হঠাৎ সে তার চাচাতো বোনের গলায় তার ভাইয়ের জেট পেন্ডেন্ট দেখতে পায়। সে বলে, আমার ভাই কখনোই এটা গলা থেকে খুলতো না, তুমি এটা কোথায় পেলে? তাদের মধ্যে কারাকারি শুরু হলে তার চাচাতো বোন তাকে একটা থাপ্পড় মারে, যার ফলে তার হাত থেকে মেমোরিয়াল ট্যাবলেটটা পড়ে গিয়ে ভেঙে যায়। জিন তখন অনেক কষ্ট পায়। সে ওই ভাঙা অংশ নিয়ে তার চাচাতো বোনের গলায় ধরে আর বলতে থাকে, সত্যি করে বলো, আমার ভাই কোথায়? নাকি তোমরা ওকে মেরে ফেলেছ? তার চাচি বলে, আমরা ওকে মারিনি, আমরা ওকে বিক্রি করে দিয়েছি। জিন বলে, ওর বয়স মাত্র 4 বছর ছিল, আপনারা কিভাবে এই কাজ করতে পারলেন? তখনই তার চাচা সেখানে আসে। সে বলে, আমরা তোমাকে বড় করেছি, তুমি এভাবে আমাদের প্রতিদান দিচ্ছ? জিন বলে, বড় করেছেন? আপনারা আমার বাবা মায়ের সম্পত্তি দখল করেছেন, আমার বিয়ে বদলে দিতে চেয়েছেন, জুকে পাঠিয়ে আমাকে অপমান করতে চেয়েছেন, আমার ভাইকে পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। সবচাইতে বড় হাস্যকর ব্যাপার হলো, এই পুরোটা সময় জুড়ে আমি মনে করেছি আপনারা আমার আপন, এখনই আমার সকল টাকা পয়সা আমাকে ফিরিয়ে দিন। তার চাচা প্রথমে দিতে চায় না, তবে এরপর নিজের মেয়ের জীবনের কথা ভেবে সে টাকা নিয়ে আসে। জিন টাকাগুলো নিয়ে বলে, এখন থেকে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এরপর সে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে চলে আসে আর বলতে থাকে, আগের জন্মে আমি যা কিছু হারিয়েছি এই জন্মে আমি তার সব ফিরিয়ে আনব।
এরপরে রাতের বেলা সে শাও ম্যানশনের একটা গুপ্ত রাস্তা দিয়ে ভেতরে যায়। বাড়ির ভেতরে দেখা যায় শাও পরিবারের দ্বিতীয় বউকে তার বাবার বাড়ি থেকে তার মা নিতে এসেছে। তখন তার শাশুড়ি এসে বলে, বাড়ির এই পরিস্থিতিতে তুমি যেতে পারবে না। ওই বউ বলে, আপনারা কি আমাকে মারতে চান? তাহলে ঠিক আছে, আমি মরে যাচ্ছি। তখন জিন এসে হেয়ারপিন হাতে দিয়ে বলে, তাহলে মরো, আমি একটু দেখি। তাকে দেখে এরা সবাই অবাক হয়ে যায়। দ্বিতীয় বউ বলে, হ্যাঁ তোমরা তো মরতে ভয় পাও না, কিন্তু আমি পাই। বিদ্রোহের অপবাদ দিয়ে আমাদেরকে বন্দি করা হয়েছে, সবাইকে মেরে ফেলা হবে। আমি এখানে থাকতে চাই না। তাছাড়া তুমি বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলে, তুমি কে আমাকে কথা বলার? তখনই বাড়ির বড় ম্যাডাম মানে দ্বিতীয় বউয়ের দাদি শাশুড়ি এসে চাবুক দিয়ে আঘাত করে। এরপর সবাইকে ভেতরে নিয়ে যাওয়া হয়। বড় ম্যাডাম বলে, আমাদের বাড়ির অবস্থা এতটা খারাপ হয়ে যায়নি যে যে থাকতে চায় না তাকে জোর করে রাখতে হবে। সে ওই মেয়েটাকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। তৃতীয় বউকে ডিভোর্স লেটার দিতে চাইলে সে বলে, দাদি আমি বিয়ের সময় ওয়াদা করেছিলাম, বাঁচলেও আমি এই পরিবারের, মরলেও আমি এই পরিবারের। সে ভেতরে চলে যায়। দাদি এরপর জিনকে জিজ্ঞেস করে, তুমি কেন ফিরে আসলে? সে তখন মাটিতে বসে পড়ে আর তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, একজন আমাকে মিথ্যা বলে এখান থেকে নিয়ে গিয়েছিল, তবে তার শাশুড়ি তার কথা শুনতে চায় না। জিন বলে, ইয়ানকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, আমরা যদি কোনো কিছু না করি তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তখন দাদি আর তার শাশুড়ি বলতে থাকে, আমরা ভেবেছি ইয়ান হয়তো বাইরে আছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, এটা তো আমরা ভাবতে পারিনি। জিন বলে, টাকা ওষুধ আমি সব নিয়ে এসেছি। দাদি, যে কোনো উপায়ে আমাকে ইয়ানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন। দাদি বলে, তুমি জেলখানায় যেতে চাইছো? তুমি জানো রাত জেলখানায় যাওয়া মানে হতে পারে তুমি আর ফিরে আসতে পারবে না। তুমি কি মরতে ভয় পাও না? জিন বলে, আমি একবার মরেছি, তাই আর মরতে ভয় পাই না। সে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেট হাতে নিলে দাদি বলে, জেলখানায় এক গার্ড রয়েছে যে আগে আমাদের শাও আর্মিতে ছিল, সে তোমাকে সাহায্য করবে। তুমি এই আংটিটা তাকে দেখিও, তোমার বাবা মাকে আমরা দেখে রাখবো। জিন এরপর চলে যায়। জিনের শাশুড়ি বলে, মা ও এবার ফিরে এসেছে, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। বড় ম্যাডাম বলে, ও যখন নিজের জীবন বাজি রাখতে রাজি আছে তাহলে আমাদের উচিত ওর উপর বিশ্বাস রাখা। এরপর জিন জেলখানায় ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইয়ান পেছন থেকে তার গলা চেপে ধরে, তবে যখন সে বুঝতে পারে এটা জিন তখন ছেড়ে দেয়। জিন বলে, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। ইয়ান বলে, ওষুধ আমি ব্যবহার করতে পারবো না, অফিসার ইউ টের পেলে তোমাকে ধরে ফেলবে। তখনই তারা শুনতে পায় অফিসার ইউ এখানে এসেছে। জিন তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে। অফিসার ইউ এসে বলে, আরে তুমি দেখছি এবার আমাকে দেখে গালাগালি করলে না, মানে তুমি হয়তো বুঝতে পেরেছো এইসব করে কোনো লাভ নেই। তাড়াতাড়ি বলে দাও তোমাদের শাও পরিবারের সিল কোথায় আছে। সিলের কথা শুনে জিন একটু অবাক হয়। ইয়ান বলে, আমি জানি না সিল কোথায় আছে, তবে তুমি যত যাই করো তুমি কোনোদিন শাও পরিবারকে শেষ করতে পারবে না। ইউ তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর খাটের কাছে এসে সে তলোয়ারটা নিচে ঢুকিয়ে দেয়, যেটা সরাসরি জিনের হাতে লাগে। জিন মুখ চেপে ধরে রেখেছিল। এরপর সে চোখের পানি মুছে ইয়ানকে বলে সে একদম ঠিক আছে। ইয়ানের প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। সে বলে, ইউ তুমি কি ভুলে গেছো কিভাবে তুমি রাজকুমার দুয়ানের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলে? তুমি যত উচ্চ পদেই ওঠো না কেন, তুমি আজীবন একটা কুকুরই থেকে যাবে। এটা শুনে ইউ তলোয়ারটা উঠিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়। তখন ওই গার্ড এসে বলে, অফিসার ইউ দয়া করে উল্টোপাল্টা কিছু করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাই ইউ সেখান থেকে চলে যায়। ইয়ান তাড়াতাড়ি জিনকে ধরে। জিন বলে, তুমি কেন ওনাকে রাগাতে যাও? ইয়ান বলে, আমাকে মারার সাহস ওর নেই, তবে তুমি আর কখনো এখানে এসো না, তোমাকে বেঁচে থাকতে হবে, আমার ভাইয়ের জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। জিন তার জন্য ওষুধ রেখে দেয় আর বলে, তুমি নিজের খেয়াল রেখো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সসম্মানে বাড়ি নিয়ে যাব। এরপর সে চলে যায়। ইয়ান ওষুধ হাতে নিয়ে একটু আগে জিনের চেহারাটা মনে করছিল। এরপর সে মনে করে 6 বছর আগে সে তাকে প্রথম পুকুর ঘাটে কাপড় ধুতে দেখেছিল। প্রথম দেখেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। তবে এরপর তাদের সম্পর্ক অনেক জটিল হয়ে যায়। ইয়ান মনে মনে বলতে থাকে, আমি ভাবিনি তুমি আমার জীবনে এইভাবে আসবে। এরপর জিন জেলখানার ওই গার্ডকে তাকে সাহায্য করার জন্য টাকা দিতে চায়। তবে গার্ড বলে, আমি তো ওনাকে সাহায্য করতে চাই, তবে আমার হাত পা বাঁধা, আমি যতটুকু পারবো ততটুকু সাহায্য করব, এজন্য আমি কিছু চাই না। জিন বলে, আমি শুনলাম ওরা ভেতরে রাজকুমার দুয়ানকে নিয়ে কথা বলছিল, আপনি কি এই বিষয়ে জানেন? গার্ড বলে, শুনেছি যখন মহারাজ অসুস্থ ছিল তখন রাজকুমার দুয়ান রাজধানীতে ফিরছিল। ওই সময় অফিসার ইউ সিটি গেটের একজন গার্ড ছিল এবং সে রাজকুমার দুয়ানকে ডাকাত মনে করেছিল। এরপর সে তাকে অনেক টর্চারও করেছিল। ওই সময় রাজকুমার দুয়ানের ছেলে সেন
তার বাবাকে বাঁচাতে গিয়ে অনেক বেশি আহত হয়। পরে শাও পরিবার মহারাজের কাছে এই বিষয় জানালে মহারাজ পুরোটা জানতে পারে আর অফিসার ইউ বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে। শাস্তি হিসেবে তাকে সিটি গেটে 100 বার মাথা নত করে ক্ষমা চাইতে বলা হয়। ওই রাগ তার এখনো রয়েছে, যেটা সে শাও পরিবারের উপর দিয়ে শেষ করতে চাইছে। মানুষ বলাবলি করে ওই সময় রাজকুমার দুয়ানকে মূলত শাও পরিবারই রাজধানীতে আনতে চেয়েছিল, যাতে সেই মহারাজ হতে পারে। তবে এরপর তাদের প্ল্যান নষ্ট হয়ে যায় আর আগের যুবরাজ সিংহাসনে বসে। এরপর থেকেই রাজকুমার দুয়ানের প্যালেস সাধারণ মানুষের জন্য একেবারে বন্ধ। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, শুনেছি আপনি অসুস্থ ছিলেন, তাই জেনারেল আপনাকে বিয়ে করতে পারেনি। সে ফিরে এসে অবশ্যই আপনাকে বিয়ে করবে, আপনি মন খারাপ করবেন না। এরপর সে তার হাতের বাতিটা তাকে দিয়ে দেয়। জিন চলে আসার সময় ভাবছিল এরা সবাই তাকে কত সম্মান করে। এরপর সে আবার বড় ম্যাডামের কাছে আসে এবং ইয়ানের কথা বলে যে সে ভালো আছে। জিন বলে, আমি একবার রাজকুমার দুয়ানের ছেলে শ্যানের সঙ্গে কথা বলতে চাই। বড় ম্যাডাম বলে, তোমার মনে হয় আমরা সেই আশা করিনি? তবে এখন মহারাজ আমাদের বন্দি করে দিয়েছে, তাই সকল বড় বড় পরিবাররাই নিজেদের মুখ ঘুরিয়ে নিয়েছে যাতে তারাও কোনো বিপদে না পড়ে। জিন বলে, কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে তো কোনো কিছুই হবে না। বড় ম্যাডাম তখন তাকে তাদের পরিবারের একটা হেয়ার পিন দিয়ে দেয়। সে বলে, এটা নিয়ে গেলে শ্যান অবশ্যই তোমার সঙ্গে কথা বলবে। তখন তার শাশুড়ি এসে বলে, মা, এত বড় একটা জিনিস আপনি ওকে দিয়ে দিচ্ছেন? বড় ম্যাডাম বলে, ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আমাদের উচিত ওকে বিশ্বাস করা। এই বলে সে তার হাত দেখায় যেখানে ব্যান্ডেজ করা ছিল। তার শাশুড়ি বলে, তুমি এরকম ব্যথা কি করে পেলে? জিন বলে, আমি ঠিক আছি। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো ইয়ানকে সসম্মান বাড়িতে নিয়ে আসা। এরপর সে চলে যায়। তার শাশুড়ি বড় ম্যাডামকে বলে, মা, ওকে শ্যানের সঙ্গে দেখা করতে দেওয়া কি ঠিক হচ্ছে? বড় ম্যাডাম বলে, এখন আমাদের কাছে বাজি ধরা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কি ভেবেছো প্রাইভেট সিল ছাড়া মহারাজ আমাদেরকে মেরে ফেলার আদেশ দিতে পারবে না? আমাদেরকে যারা শেষ করতে চায় তারা বড় বড় লোক, রাজ দরবারে তারা কথা বলে, তাই আমাদেরও উচ্চ পদের লোক প্রয়োজন। এতে এখন আমাদের শুধুমাত্র শ্যান সাহায্য করতে পারবে। এরপর জিন ছেলেদের পোশাক পরে শ্যানের সঙ্গে দেখা করতে যায়। তাকে দেখে তার মনে পড়ে আগের জন্মে ইয়ান যখন বিদ্রোহ করেছিল তখন এই শ্যান তার সাথে ছিল, অর্থাৎ শ্যান সবসময় শাও পরিবারের সঙ্গে আছে। তাই এখন শাও পরিবারকে সাহায্য করতে পারবে একমাত্র সে। তবে এরপর সে আর শ্যানকে দেখতে পায় না। পেছন থেকে শ্যান এসে তাকে ধরে আর বলে, মেয়ে হয়ে ছেলে সেজে আমার সঙ্গে দেখা করতে এসেছো, কি দরকারে? সে তার মাথার টুপিটা খুলে ফেলে। জিন বলে, আমি শাও ইউংশির স্ত্রী জিন। এরপর সে ওই হেয়ার পিনটা তাকে দেখায়। শ্যান বলে, ও তুমি সেই মেয়ে যে কিনা বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলে। এখন শাও পরিবারের খারাপ সময় এসেছো তাদের বউয়ের পরিচয়ে, তুমি আসলে কি চাইছো? জিন বলে, আমি শুনেছি আমার স্বামী আর আমার ষষ্ঠ দেওরের সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক ছিল। এখন আমার ষষ্ঠ দেওর জেলখানায় বন্দি আছে, তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। শ্যান বলে, আমি যদি এখন তোমাদের পরিবারকে সাহায্য করতে চাই, এতে যদি হিতে বিপরীত হয়, যদি আমাকেও বন্দি করে ফেলা হয়? জিন বলে, আমি ভেবেছিলাম আপনি অনেক সাহসী, তবে মনে হয় আমি ভুল ভেবেছিলাম। শ্যান বলে, আমিও ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী, কিন্তু মনে হচ্ছে তুমি শুধুমাত্র আমাকে রাগাতে এসেছো। জিন বলে, না, আমি আপনাকে রাগাতে আসিনি, আমি এসেছি আপনার সঙ্গে একটা ডিল করতে। আপনি ভুলে যাবেন না একসময় শাও পরিবার আর রাজকুমার দুয়ানের পরিবারের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল। যারা শাও পরিবারকে শেষ করতে চাইছে তারা কিন্তু শাও পরিবারকে শেষ করে আপনার পরিবারকেই টার্গেট করবে। তারা মূলত ভয় পায় আমাদের শাও পরিবারের আর্মিকে। মহারাজও আমাদের আর্মিকেই ভয় পায়। আজ যদি আপনি শাও পরিবারকে সাহায্য করেন, ভবিষ্যতে শাও পরিবার আপনাকে সাহায্য করবে, আর যদি না করেন তাহলে আপনাদের দিন কিন্তু ঘনিয়ে এসেছে। শ্যান তখন তার গলা চেপে ধরে। সে বলে, বলো তুমি আসলে কি জানো? জিন বলে, রাজ্যের মন্ত্রীরা এক এক করে পাওয়ারফুল ফ্যামিলিগুলোকে শেষ করে ফেলবে। আজ আমরা শেষ হলে কাল আপনি শেষ হবেন, তাই আজ আপনি আমাদের সাহায্য করুন। শ্যান তাকে ছেড়ে দেয় আর বলে যে সে তাকে সাহায্য করবে। এরপর দেখা যায় বড় ম্যাডাম চাবুক নিয়ে প্র্যাকটিস করছিল। তখন জিন এসে বলে, শ্যান একটা পিটিশন জারি করেছে, যার কারণে মহারাজ ইয়ানকে বাড়িতে চলে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে এই কেস ইনভেস্টিগেশন হতে থাকবে। এরপর ইয়ান বাড়িতে ফিরে আসে। সে বলতে থাকে, আমার জন্য আপনারা অনেক চিন্তা করেছেন, তাই আমাকে ক্ষমা করে দেবেন। এরা তাকে ওঠায়। বাড়ির ছোট একটা মেয়ে জিনকে বলে, ভাবি আমাদের জন্য অনেক কিছু করেছে, বড় হয়ে আমি ভাবির মতোই হতে চাই। ইয়ান বলে, হ্যাঁ সত্যি, এবার ভাবি না থাকলে আমাদের ফ্যামিলি আসলেই অনেক মুশকিলে পড়ে যেত। জিনের শাশুড়ি বলে, এবার তুমি মেমোরিয়াল ট্যাবলেটের সামনে প্রার্থনা করো।
জিন এরপর সবার সামনে প্রার্থনা করে আর বলে যে এখন থেকে সে এই পরিবারের সঙ্গেই থাকবে, মানে তাকে সবাই মেনে নিয়েছে। এরপর সে কিছু পরিষ্কার জামা কাপড় নিয়ে ইয়ানের ঘরে আসে। ইয়ান কাপড়গুলো বাইরে রাখতে বলে, তবে তখনই তার হাত থেকে ওষুধ পড়ে যায় আর সে নিচে ঝুঁকতে গিয়ে অনেকখানি ব্যথা পেয়ে যায়। জিন তখন ভেতরে আসে, সে তার আঘাতে ওষুধ লাগিয়ে দিতে চায়, তবে ইয়ান বলে যে আমি একাই পারবো। জিন রাগ করে বলে ঠিক আছে, আমি তাহলে মা আর দাদিকে গিয়ে বলছি, তারাই এসে ওষুধ লাগিয়ে দেবে। ইয়ান তখন তাকেই ওষুধ লাগাতে বলে। এরপর সে যখন ওষুধ লাগাচ্ছিল তখন বলছিল, তুমি আঘাত নিয়ে চুপ করে বসে থাকবে না, নিজেকে এত স্ট্রং দেখাতে হবে না। ইয়ানের মনে পড়ে জিন কিভাবে জেলখানায় চোখের পানি মুছেছিল। সে বলে তুমিও তো আঘাত নিয়ে নিজেকে স্ট্রং বানাতে থাকো। জিন বলে আমার পরিস্থিতি আলাদা, আমার বাবা মা নেই, ছোটবেলা থেকেই আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই এখন কষ্ট আর কষ্ট মনে হয় না। ইয়ান বলে ভাইয়া ফিরে আসলে আমি আর ভাইয়া মিলে এখন থেকে তোমাকে প্রোটেকশন দেব, তোমাকে আর কষ্ট পেতে হবে না। জিন বলে তোমরা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করো না, আমি এসবের যোগ্য না। এরপর সে যখন চলে যেতে চায় তখন ইয়ান ডাক দিয়ে বলে তুমি কেন নিজেকে ছোট করো, তুমি আমার দেখা সব থেকে ভালো মানুষ। জিন এরপর চলে আসে। পরদিন ইয়ানের সেবক এসে বড় ম্যাডাম আর জিনের শাশুড়িকে বলে জেনারেলরা আর বেঁচে নেই। এটা শুনে তারা ভীষণ ভেঙে পড়ে। এরপর দেখা যায় ইয়ান তার বাবা এবং বাকি ভাইদের বডি নিয়ে ফিরে এসেছে। তারা সবাই অনেক কান্না করছিল। ওই সময় অফিসার ইউ বলে যে সে মহারাজের আদেশনামা নিয়ে এসেছে। শাও পরিবারের জেনারেলরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে আত্মহত্যার নাটক করেছে, তাই মহারাজ সবার সামনে কফিন খোলার আদেশ দিয়েছে। ইয়ান তাকে বাধা দিতে চাইলে অফিসার ইউ তার হাতে একটা আঘাত করে। এরপর তারা গিয়ে কফিন খোলে এবং দেখা যায় সেখানে বডি রয়েছে। বড় ম্যাডাম প্রচণ্ড রেগে যায় আর চাবুক দিয়ে তার পায়ে আঘাত করে। এতে তার কাছ থেকে একটা সিক্রেট চিঠি পড়ে যায়। ইয়ান সেটা তুলে নেয় আর বুঝতে পারে এটা মহারাজের আদেশ নয়, বরং কোনো মন্ত্রীর সিক্রেট চিঠি। ইয়ান ওইখানেই তাকে মেরে ফেলতে চায়। তখন জিন বলে তুমি এভাবে ওকে মেরে ফেললে তোমাকে আবার জেলে নিয়ে যাওয়া হবে, তাই তুমি নিজেকে শান্ত করো। ইয়ান এরপরে মহারাজের কাছে নালিশ জানাতে রাজ্যের সবচেয়ে বড় ঢোল বাজাতে শুরু করে। এর ফলে তার কাটা হাত থেকে আরও রক্ত পড়ছিল। তখন জিন এসে তার হাত ধরে, সে বলে আমিও তোমার সঙ্গে আছি। ইয়ান বলে তুমি জানো একবার আমরা ড্রাম বাজাতে শুরু করলে যতক্ষণ পর্যন্ত মহারাজ আমাদেরকে না ডাকবে একটানা বাজিয়ে যেতে হবে, তুমি কি পারবে? ইয়ান বলে অবশ্যই পারবো। এরপরে তারা দুজন মিলে ড্রাম বাজাতে শুরু করে আর শাও পরিবারের নির্দোষ হওয়ার কথা মহারাজকে চিৎকার করে বলতে থাকে। পরে মহারাজ ইয়ানকে ভেতরে ডাকে, তবে মহারাজ তার কথা শোনে না। সে ইয়ানকে শাস্তি দিতে বলে। ইয়ানকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল তখন সে বলছিল আমাদের শাও পরিবার যদি অন্যায় করে থাকে তাহলে সবার আগে আমি মরতে রাজি আছি, কিন্তু আমাদের শাও পরিবার যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে ওই অন্যায়ের প্রতিবাদ আমি করবই, কখনোই আমি আমার পরিবারের উপর মিথ্যা আরোপ লাগতে দেব না। একজন মন্ত্রী বলে মহারাজ জেনারেলরা এত বছর ধরে রাজ্যকে রক্ষা করে এসেছে, অফিসার ইউ আপনার নাম করে তাদেরকে অপমান করতে গেছে, শাও পরিবারকে শেষ করতে গেছে, অবশ্যই এই কেস আপনার নিজের ইনভেস্টিগেট করা উচিত। আরেকজন মন্ত্রী বলে মানছি অফিসার ইউ অন্যায় করেছে, তার মৃত্যুদণ্ড প্রাপ্য, কিন্তু মহারাজ শাও পরিবারকে যদি আপনি এত মাথায় তোলেন তাহলে বাকি উচ্চ বংশের পরিবাররাও আরও পেয়ে বসবে, তাই আপনার নিজে এই কেস ইনভেস্টিগেট করা ঠিক হবে না। এরপর দেখা যায় ইয়ান বাড়িতে চলে এসেছে। সবার মেমোরিয়াল ট্যাবলেটের সামনে সে আগুন জ্বালাতে থাকে। জিন সেখানে এসে শুনতে পায় ইয়ান বলছে তোমরা সবাই চলে গেলে, আমাকেও নিয়ে যেতে, আমাকে কেন রেখে গেলে, আমি একা এখানে কি করব? সে প্রচণ্ড ভেঙে পড়ে। জিনের কাছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথাই ছিল না, তাই সে তার কাছে যায় না। পরদিন সকালে মহারাজের আদেশনামা আসে। ইউনুক বলে অফিসার ইউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপনাদের পরিবারের উপর থেকে সকল আরোপ নিয়ে নেওয়া হয়েছে। ইয়ান প্রচণ্ড রেগে যায়। সে বলে এসবের পিছনে কে আছে? একা অফিসার ইউর পক্ষে সম্ভব না আমাদের এত বড় অপবাদ দেয়া, যুদ্ধের ময়দানে আমার বাবা আর সবাইকে মেরে ফেলা, কেন এত তাড়াহুড়া করে কেস ক্লোজ করে দেওয়া হলো? তার দাদি তাকে শান্ত হতে বলে। ইউনুক চলে গেলে জিন বলে আমি জানি তুমি এই অন্যায় মেনে নিতে পারছো না, তবে আমরা তাড়াহুড়া করতে পারি না, সত্যি অবশ্যই সামনে আসবে। তখনই তাদের তৃতীয় বউ মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার দেখে বলে সে প্রেগনেন্ট, তবে তার শরীরের কন্ডিশন ভালো না, হয়তো ডিভাইন ফিজিশিয়ান আসলে তাকে সুস্থ করতে পারে। জিনের তখন কিছু একটা মনে পড়ে। এরপর আমাদেরকে ডিভাইন ফিজিশিয়ানকে দেখানো হয়। সে একটা ছেলে চিকিৎসা করছিল যে কিনা অজ্ঞান ছিল। এই ডাক্তারের নাম মিন। সে বলে দেখো তুমি যদি এখনো না ওঠো তাহলে কিন্তু আমি আর তোমার চিকিৎসা করব না। তখনই বাইরে থেকে জিন তাকে ডাকতে থাকলে সে জিনের কাছে যায় আর জিনকে ধরে ফেলে। ওই সময় ইয়ানও জিনকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। সে ডাক্তারকে দেখে বলে তুমি আবার কেমন ডাক্তার,
এই ডাক্তার আসলে মেয়ে, তবে সে ছেলে সেজেই থাকতো। জিন বলে, আমাদের বাড়ির বউ অসুস্থ, দয়া করে আপনি আমাদের সঙ্গে চলুন। তারা যখন চলে যায় তখন দেখা যায় ভেতরে থাকা সেই ছেলেটার হাত নড়ছে, অর্থাৎ হয়তো সে উঠে পড়বে। এরপরে মিন তৃতীয় বউয়ের চিকিৎসা করে আর বলে যে সে এখন ভালো আছে। জিন তার জামায় একটু রক্ত দেখতে পেয়ে বলে, আপনার জামাটা ময়লা হয়ে গেছে, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নতুন পোশাক দিচ্ছি আর এটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। ইয়ান বলে, তুমি আমার সঙ্গে আসো, ও একটা মেয়ে, ও ছেলেদের পোশাক কোথায় পাবে। এরপর সে তাকে নিজের ঘরে নিয়ে যায়। মিন বলে, তুমি এখনো এখানে বসে আছো, আমার কাপড় চেঞ্জ করা দেখতে চাও নাকি? আমার পছন্দের পোশাকটা একটা মেয়ে ধুয়ে দেবে ভাবতেই আমার কেমন ভালো লাগছে। ইয়ান বলে, ভদ্র হয়ে যাও, ও আমাদের বাড়ির বউ। সে বলে, তুমি তো এমন ভাবে বলছো যেন ও তোমার বউ। আমার কথা শুনে তুমি এত লজ্জা পেলে কেন? তোমার পুরো চেহারা লাল হয়ে গেছে, আমার মনে হচ্ছে তুমি প্রেম রোগে ভুগছো। দাও আমি তোমার চিকিৎসা করি। ইয়ান রেগে বলে, তুমি নিজের চিকিৎসা করো। এরপর সে বাইরে চলে আসে। পরে মিন নিজের পোশাক বদল করে নেয়। ইয়ান বাইরে এসে তাকে গালাগালি করছিল, তবে তখন জিনকে দেখে তার মন ভালো হয়ে যায়। জিনের মাথায় একটা ফুলের পাপড়ি ছিল, সে সেটা হাত দিয়ে ধরতে চায়। পরে বলে, তোমার মাথায় একটা পাপড়ি রয়েছে। জিন সেটা হাতে নেয়। মিন বাইরে এসে তার জামাটা জিনকে দেয় আর সেই পাপড়িটা নিয়ে নেয়। ইয়ান আবার তার হাত থেকে সেটা নিয়ে নেয়। মিন সেখান থেকে চলে যায়। ইয়ান বলে, তুমি এই ছেলেটার জামা ধুয়ে দেবে? জিন মনে করে তার সঙ্গে মিনের ধাক্কা লেগেছে এবং সে বুঝতে পারে মিন আসলে একটা মেয়ে। তখনই ইয়ানের কাছে শ্যানের একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল তার বাবা আর ভাইকে মূলত ধোঁকা দিয়েছে ফ্যাংকুই নামে এক মন্ত্রী। ইয়ান প্রচন্ড রেগে যায়। তখনই সে ফ্যাংকুইকে মারতে যেতে চায়। জিন বলে, তুমি নিজেই অসুস্থ, তুমি এখন কিভাবে সেখানে যাবে? তবে ইয়ান তারপরও যেতে চাইলে সে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এরপরে মিন ইয়ানকে দেখে বলতে থাকে, ওর অবস্থা অনেক খারাপ, আমি ওর চিকিৎসা করতে পারবো, কিন্তু এতে অনেক যন্ত্রণা হবে, খেয়াল রাখতে হবে যেন ও জিহ্বায় কামড় না দেয়। ইয়ান তাই মুখে একটা কাপড় নেয়, তবে এই যন্ত্রণা সে সহ্য করতে পারে না, তার মুখ থেকে কাপড় পড়ে যায়। তখন জিন নিজের হাত তার মুখে বাড়িয়ে দেয়। চিকিৎসা শেষ হলে সে অজ্ঞান হয়ে যায়। মিন বলে, শরীরে এত আঘাত নিয়ে ও এমনভাবে চলে যেন ওর কিছুই হয়নি। জিন মনে মনে বলতে থাকে, ইয়ান, আমি সবসময় মনে করতাম তুমি অনেক কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু এখন বুঝতে পারছি তুমিও অনেক ভালো মানুষ। গত জন্মে তোমার চোখের সামনেই আমি মারা গিয়েছিলাম, কিন্তু এই জন্মে আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে দেখে রাখবো। এরপর সে তার পাশেই ঘুমিয়ে পড়ে। একটু পর ইয়ানের জ্ঞান ফেরে। তখন সে জিনকে তার পাশে দেখতে পায়। সে মনে মনে বলে, তুমি জানো না, আমি প্রথম তোমাকে দেখেছি পুকুর ঘাটে। ভাইয়া যখনই তোমার কথা বলতো তখনই তার চোখ মুখ ঝলমল করত। যখন প্রথমবার আমি তোমাকে দেখেছিলাম তখন বুঝতে পারি ভাইয়া কেন তোমার নাম নিলে এত খুশি হতো। এরপর সে একটু উঠলে জিনের হাতে কামড়ের আঘাত দেখতে পায়। সে মনে মনে বলে, তুমি যদি আমার ভাইয়ের ফিয়ন্সে না হতে তাহলে কত ভালো হতো। তখনই বড় ম্যাডাম আসলে জিনের ঘুম ভেঙে যায়। ইয়ান বলে, শ্যান খবর পাঠিয়েছে, আমার বাবা আর ভাইদের ধোঁকা দিয়েছে ফ্যাংকুই, আমি এখনই ওকে শেষ করতে যাচ্ছি। জিন বলে যে এত বড় একটা কাজ করেছে তাকে শায়েস্তা করা এত সহজ হবে না। বড় ম্যাডাম বলে, আমি নিজে যাচ্ছি মহারাজের কাছে, আমি এর বিচার চাই। এরপর সে মহারাজের কাছে একটা পেটিশন পাঠায়। মহারাজ সেটা পড়ে বড় ম্যাডামের জন্য কতগুলো উপহার মানে গয়নাগাটি পাঠিয়ে দেয়। বড় ম্যাডাম বলে, আমরা এগুলো চেয়েছি, আমরা সত্যি জানতে চেয়েছি। ইউনুক বলে, বড় ম্যাডাম, আপনার বয়স হয়েছে, আপনি শান্তিতে থাকার চেষ্টা করুন, মহারাজকে আর বিরক্ত করবেন না। বড় ম্যাডাম ভেঙে পড়লে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ইয়াং বলে, আমি একাই যাব ওই শয়তানকে ধরতে। জিন আবারও বলে, ওকে ধরা এত সহজ হবে না, আমাদেরকে প্রপার প্ল্যানিং করতে হবে। তখনই একজন দাসী এসে বলে, জিনের বাবার বাড়ির লোকেরা এসেছে। জিনের চাচি বাড়ি দেখে বলতে থাকে, এত সুন্দর বাড়ি, তোকে এখানে বিয়ে দিতে পারলেই হলো। তখনই জিন সেখানে আসে। সে বলে, আমি তো বলেছি আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার চাচি বলে, আমরা এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জিন বলে, তাহলে ভালো করে ক্ষমা চান, আমি শুনছি। তার চাচি বলে, এই তো বললাম, আর কি বলবো, দেখো শাও পরিবারের অবস্থা এখন ভালো না। ইয়ান যদি একটা আজেবাজে মেয়েকে বিয়ে করে তাহলে সেটা আরো খারাপ হবে। তার চেয়ে বরং, জিন বলে, তার চেয়ে বরং আমার চাচাতো বোন শিকে ইয়ানের সঙ্গে বিয়ে দিই, যাতে আপনারা মা মেয়ে মিলে এই পরিবার ধ্বংস করতে পারেন আর আমাকেও এই বাড়ি থেকে বের করতে পারেন, তাই তো? এই প্রস্তাবে আমি রাজি না। শি বলে, রাজি না? তোমার কি এটার কথা মনে আছে? তখন আমাদেরকে দেখানো হয় এক সেবক জিনের চাচিকে বলছে জুকে গলায় আঘাত করে মারা হয়েছে, সেখানে এগুলো পাওয়া গেছে। জিন বলে, না, আমি ভুলিনি, আমি ওকে মেরেছি। এখন তুমি আবার আমার কাছে এসেছো, তুমিও কি মরবে নাকি? জিন তাদেরকে এখান থেকে চলে যেতে বলে।
এরপর সে যখন চলে যাচ্ছিল, শি একটা ফুলদানি তার দিকে ছুঁড়ে মারতে চাইলে ইয়ান এসে জিনকে টান দিয়ে কাছে নিয়ে আসে, যার ফলে ফুলদানিটা নিচে পড়ে ভেঙে যায়। ইয়ান রেগে বলে, তোমরা শাও পরিবারে এসে শাও পরিবারের মানুষকে বুলি করছো। শি বলে, তুমি ওর আসল রূপ সম্বন্ধে জানোই না, তুমি অপেক্ষা করো, আমি এই মেয়ের আসল রূপ সবার সামনে নিয়ে আসব। এরপর তারা চলে যায়। একটু পর দেখা যায় ইয়ানের মা জিনকে ডাকছে। জিন কাছে আসলে সে তাকে মাটিতে বসতে বলে। জিন বলে, মা, আমি কি কোনো অন্যায় করেছি? আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। ড্রামার প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। এই ড্রামা আমি কন্টিনিউ করবো কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।